আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক আগে ক্লাস দেওয়ার কথা ছিল, কিন্তু একটু ব্যস্ততার কারণে দিতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান বইয়ের 28 পৃষ্ঠা, উদ্ভিদ কোষ নিয়ে। বিশেষ করে উদ্ভিদ কোষের গঠন, বিভিন্ন ধরনের উদ্ভিদ কোষের কাজ ইত্যাদি। পরবর্তীতে আমরা প্রাণী কোষ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমত আমরা একটু 28 পৃষ্ঠার একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা। সবার আগে জেনে নেই কোষ বলতে কি বোঝায়। এক কথায় প্রথমে আমরা জানি জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বলে, কিন্তু আসলে কোষের কাজ কিন্তু শুধু গঠন এই কাজ এই স্বাভাবিকভাবেই না, আরো অনেক কিছু আছে। যেমন জীবদেহের বিভিন্ন ক্রিয়াকলাপ, খাদ্য গ্রহণ, দেহের বৃদ্ধি, প্রজনন সবকিছু কোষের মাধ্যমে হয়ে থাকে। এবার আসো, টিস্যু বলতে কি বোঝায়। একটা টিস্যুর একটা সংজ্ঞা আগে আমরা জেনে নেই। টিস্যুটা হচ্ছে একই বা বিভিন্ন এক প্রকারের এক গুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তখন তাদেরকে বলা হয় টিস্যু বা কলা। আমি আবার একটু সুন্দর করে বলি, কতগুলো কোষ যখন একই জায়গা থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কার্য সম্পাদন করে এবং যাদের গাঠনিক বৈশিষ্ট্য একরকম, তাহলে তিনটা বিষয় এখানে বলতে পারতে হবে। সেটা হচ্ছে উৎপত্তি একই জায়গা থেকে হতে হবে, কাজ একই রকম হইতে হবে এবং গাঠনিক বৈশিষ্ট্য একই রকম হলে তখন এই সবগুলো কোষকে একত্রে বলা হয় টিস্যু বা কলা। উদ্ভিদের টিস্যুকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কি? ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের এই যে নরম কচি কাণ্ডের মধ্যে যেগুলো থাকে অথবা মূলের অগ্রভাগে যে অংশটা বারবার বিভাজিত হয়ে নতুন নতুন কোষ তৈরি করতে পারে, সেটা হচ্ছে ভাজক টিস্যু। এক কথা যেটা বিভাজিত হয় সেটা হচ্ছে ভাজক টিস্যু। তোমাদের এই যে ক্লাস 9-10-এ ভাজক টিস্যু নিয়ে আলোচনা করা হয়নি, সেটা তোমাদেরকে এইচএসসি লেভেলে গিয়ে আলোচনা করা হবে। এখানে আলোচনা করা হয়েছে শুধুমাত্র স্থায়ী টিস্যু নিয়ে। তাহলে স্থায়ী টিস্যু গুলা কোনগুলা? স্থায়ী টিস্যু হচ্ছে ভাজক টিস্যু যেগুলো আর বিভাজিত হবে না, অর্থাৎ যেগুলো তাদের নিজস্ব আকৃতি পেয়ে গেছে এবং নির্দিষ্ট কোষ অনুসারে তারা পরিচিতি পেয়ে গেছে, তখন তাদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন সরল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। তোমাদের বইয়ে আবার এখানে দুইটার মধ্যে আলোচনা করছে, একটা হচ্ছে সরল টিস্যু আর একটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। তোমাদের এই জটিল টিস্যু, তোমাদের এখানে নিঃস্রাবী টিস্যু নিয়ে আলোচনা করা হয় নাই। প্রথমত আসে সরল টিস্যু বলতে কি বোঝায়। সিম্পল টিস্যু, যেই স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি এবং গঠনের দিক থেকে একই রকম, তাকে বলা হয় সরল টিস্যু। অর্থাৎ যেই টিস্যুর ক্ষেত্রে সবগুলা কোষ একই রকম, আকৃতি একই রকম, গঠন একই রকম, তাদেরকে বলা হয় সরল টিস্যু। এবার আসে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এবং এটা কেন কোন হিসেবে বিভাজিত করা হয়েছে? কোষের প্রকৃতির উপর, অর্থাৎ কোনটা দেখতে কেমন, কোন ধরনের কাজ করে, সেটার উপর ভিত্তি করে সরল টিস্যু তিন প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা টিস্যু কাকে বলে? উদ্ভিদের দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ যেই কোষগুলো হচ্ছে জীবিত, সমব্যাসীয় মানে সবগুলো একই সাইজের, পাতলা প্রাচীর বিশিষ্ট, বাইরের প্রাচীরটা একেবারেই পাতলা এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, অর্থাৎ কোষের ভিতরে কোষের সকল অঙ্গাণু এবং তরল পদার্থে পূর্ণ রয়েছে, এই কোষগুলোকে বলা হয় প্যারেনকাইমা। এবং এই টিস্যুর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক দেখা যাবে, কোষ প্রাচীর হবে পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ হচ্ছে এক ধরনের এই সরল শর্করা, মনে রাখিও। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাদেরকে বলা হয় ক্লোরেনকাইমা, যেমন গাছের পাতায় যেটা থাকে ক্লোরেনকাইমা। এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে বড় বড় ছোট বায়ুকুঠুরি থাকে, তখন সেগুলোকে বলা হয় এরেনকাইমা। বায়ুকুঠুরি কোনগুলো? যেমন আমরা যদি বলি এই যে কচুফানার ভিতরে দেখবা যে ফোমের মতো আছে এবং ভিতরে ছোট ছোট বায়ুকুঠুরি রয়েছে, এগুলাকে বলা হয় এরেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি কি? এক, দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা বা জমা রাখা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। তবে একটা কথা মনে রাখবা, যে উদ্ভিদের সকল অধিকাংশ পরিবহন কিন্তু জটিল টিস্যুর মাধ্যমে হয়ে থাকে। জটিল টিস্যু, সরল না, জটিল টিস্যুর সাহায্যে। আর এই যে প্যারেনকাইমা খাদ্য পরিবহন করে সেটা হচ্ছে সামান্য পরিমাণে। এবার আসো সরল টিস্যুর দ্বিতীয় প্রকার কোলেনকাইমা। কোলেনকাইমা টিস্যু কি? এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, কোষ প্রাচীরে সেলুলোজ নির্মিত। তবে পাশাপাশি আরো একটা শর্করা জমা হয়, সেটা হচ্ছে প্যাকটিন, এবং জমা হয়ে দুইটা মিলে এই কোষ প্রাচীরটা একটু মোটা আকৃতি ধারণ করে এবং এবং কোষের কোনাগুলোকে পাশের প্রাচীরের তুলনায় কিছুটা মোটা দেখায়। এবং
এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু, অর্থাৎ কোষ প্রাচীর পুরু মানে হচ্ছে মোটা, অসমভাবে মানে হচ্ছে এক একটা এক এক সাইজের। কোনাগুলো প্যাকটিন জমা হওয়ার কারণে অধিক পুরু হয়। এই টিস্যুর কোষগুলো লম্বা আকৃতির হয় এবং সজীব হয় এবং প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। তবে এদের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, নাও থাকতে পারে। তোমরা নিচে চিত্রের দিকে তাকালে দেখতে পাবা যে কোলেনকাইমা হচ্ছে খ খ অংশের যে কোষগুলো রয়েছে এগুলো দেখো মাঝখানে কোনো ফাঁকা দেখা যাচ্ছে না, কিন্তু ক তে যেগুলো প্যারেনকাইমা আছে সেগুলোর মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে। এবার আসো, এদের মাঝে অন্তঃকোষীয় ভাগ থাকতে পারে, চৌকোন আকৃতির কোণগুলো এবং সরু বা তির্যক হতে পারে বা বাঁকানো হতে পারে। কাজ কি? খাদ্য প্রস্তুত করা, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা মানে শক্তি দেওয়া, শক্ত করা। কোথায় থাকে? পাতার শিরা এবং পত্রের বৃন্তে থাকে। পাতার ভিতরে যে আমরা অনেকগুলো চিকন চিকন ডালের মতো দেখি সেগুলো হচ্ছে পাতার শিরা, এবং পাতার যে বোটাটা রয়েছে যেখানে পাতাটা আটকে থাকে সেটাকে বলা হয় পত্রবৃন্ত। এই দুই জায়গাতে আমরা কোলেনকাইমা টিস্যু দেখতে পাবো। এছাড়াও কচি এবং নমনীয় কাণ্ড, যেমন কুমড়া এবং দণ্ডকলস একটা উদ্ভিদের নাম, এই দুইটার কাণ্ডেও এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। এবং এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে না, তখন সেখানে ওরা খাদ্য প্রস্তুত করতে পারে না। 3 নম্বর কোষ হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই টিস্যুর কোষগুলো হয় অনেকটা শক্ত, আগের দুইটার তুলনায় এটা সবচেয়ে বেশি শক্ত, অনেকটা লম্বা আকৃতির কোষ এবং পুরু প্রাচীর যুক্ত, অর্থাৎ এদের বাইরের প্রাচীরটা হয় একেবারেই মোটা, বাকি দুইটা থেকেও এটা মোটা। তোমরা ডান পাশের যদি গ চিত্রটার দিকে তাকাও তাহলে দেখবা যে এর প্রাচীর, বাইরের প্রাচীরটা আগের দুইটার তুলনায় মোটামুটি মোটা দেখা যাচ্ছে। প্রোটোপ্লাজম বিহীন, তবে এগুলোর ভিতরে তরল পদার্থ নাই এবং এদের মধ্যে একটা নতুন শর্করা থাকে, নাম হচ্ছে লিগনিন। লিগনিন যুক্ত থাকে, তবে যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে এই টিস্যুকে এদেরকে বলা হয় স্ক্লেরেনকাইমা টিস্যু, অর্থাৎ নির্দিষ্ট বিভিন্ন কাজের জন্য এরা আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। প্রাথমিক অবস্থায় এদের মধ্যে প্রোটোপ্লাজম থাকলেও পরবর্তীতে এরা নষ্ট হয়ে যায় এবং মৃত কোষে পরিণত হয়। এবার আসে, এই কোষগুলো আবার দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড। ফাইবার মানে তন্তুযুক্ত, স্ক্লেরাইড মানে একটু শক্তপোক্ত কাঠ জাতীয়। তাহলে এদের কাজ কি কি? উদ্ভিদের দেহে দৃঢ়তা প্রদান করা, পানি এবং খনিজ লবণ পরিবহন করা হচ্ছে এদের মূল কাজ। ফাইবার এবং স্ক্লেরাইড এই দুইটা আবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই দুইটা একটু মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে। ফাইবার বলতে তন্তু বোঝায়, এরা অত্যন্ত দীর্ঘ হয়, খুবই লম্বা আকৃতির, পুরো প্রাচীর যুক্ত, শক্ত এবং এদের দুই প্রান্ত সরু। আমরা একটু আগে যে উপরে যে চিত্রটা দেখছিলাম, দেখো এই যে গয়ের বাম পাশের যে কোষগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফাইবার কোষ, মানে লম্বা লম্বা কোষ। এবার আসো, কখনো কখনো চিকন লম্বা হয় এবং ভোতাকৃতিও হতে পারে। প্রাচীরের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে কিউব বলা হয় এবং অবস্থান এবং গঠনের উপর ভিত্তি করে বিভিন্ন নাম দেওয়া হয়। যেমন পাটের যে আঁশটা রয়েছে, দেখো পাটের যে আঁশ আমরা জানি সেটাকে বলা হয় বাস্ট ফাইবার। এরপরে হচ্ছে পাটের বাহিরের যেই ত্বকের একদম বাহিরের ত্বকের অংশকে বলা হয় সারফেস ফাইবার। এছাড়াও জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু সাধারণত কিছু কিছু গাছের, যেমন মনে করো এই সুপারি গাছ, একদম মাঝখানে দেখবা লম্বা লম্বা আঁশের মতো দেখা যায়, সেগুলো হচ্ছে জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, সেটা হচ্ছে ফাইবার বা তন্তু হচ্ছে যে কোষগুলো হচ্ছে ফাইবারের মতো, তন্তুর মতো, অর্থাৎ দড়ির মতো লম্বা লম্বা হয় সেগুলো। স্ক্লেরাইড, স্ক্লেরাইডের আরেক নাম হচ্ছে স্টোন সেল। মানে স্টোন মানে কি? পাথর, পাথরযুক্ত সেল মানে খুবই শক্ত। এরা খাটো হয়, সমবেশী হয়, সবগুলো একই সাইজের হয়, কখনো লম্বাটেও হতে পারে, তারক আকৃতিও হতে পারে, তারকার মতো পাঁচকোণ আকৃতিও হতে পারে। এবং এদের গৌণ প্রাচীর খুব শক্ত। গৌণ প্রাচীর কি? বাহিরের প্রাচীর হচ্ছে মুখ্য প্রাচীর, বাহিরের প্রাচীরের পরে যদি কোষের ভিতরের দিকে আরো একটা প্রাচীর তৈরি হয় সেটাকে বলা হয় গৌণ প্রাচীর, এবং এই প্রাচীরটা হয় অত্যন্ত পুরু বা মোটা এবং লিগনিন যুক্ত বা প্রোটিন শর্করা যুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে এবং এদের কোষ প্রাচীর অর্থাৎ বাহিরের কোষটা খুব যুক্ত হয়ে থাকে। নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল এবং বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। বহিতক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের বীজ নগ্ন অবস্থায় থাকে, যেমন সাইকাস, এদেরকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ যাদের বীজ থেকে চারা গজানোর সময় দুটি পাতা বের হয় তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। এদের কর্টেক্সে অর্থাৎ একদম ভিতরের অংশে, কাঠ অংশের মধ্যে এবং ফল এবং বীজের যেই ত্বক রয়েছে, বাহিরের আঁশ অংশটা রয়েছে, সেখানে স্ক্লেরাইড দেখা যায়। ধন্যবাদ বন্ধুরা। তাহলে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ জরুরি এলিশিয়া সম্পর্কে জানবো। আজকে এতটুকুই। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।